আমরা এবং এত বড় সমর্থন 53-54 বছর আর কোন সরকার পায়নি। আমরা এক পর্যায়ে শর্তহীনভাবে সরকারকে সমর্থন জুগিয়েছিলাম। সরকার এটার অর্থ বুঝতে পারেনি, এটা তাৎপর্য বুঝতে পারেনি। রাজনৈতিক দলগুলোর এই যে একটা সমর্থন, তাকে যে কাজে লাগানো, ব্যবহার করা, প্রজ্ঞা দূরদর্শিতার অভাবে সরকার ব্যর্থ হচ্ছে। শুরুতেই তারা পক্ষ অবলম্বন করেছেন। সে অবলম্বন করতে যে ছাত্র তরুণদের বিপুল সম্ভাবনাকে অনেকখানি তারা যেমন নষ্ট করেছেন, তাদেরকে তারা কিছুটা পথভ্রষ্ট করেছেন। এবং যেই তরুণ যুবকদেরকে অভ্যুত্থানের জন্য আমরা বুকে জড়িয়ে নিয়েছি, যারা আমাদের ভবিষ্যতে যারা তৈরি করবেন, ভবিষ্যৎ রাজনৈতিক নেতৃত্ব বলি, সামাজিক নেতৃত্ব বলি, সমস্ত জায়গাতে অভ্যুত্থানের উৎসাহ লগ্নেই অল্প দিনের মধ্যে সরকার তাদের উপরে ভর করতে চেয়ে রাজনৈতিক দল জনগণের উপরে ভর করার পরিবর্তে তারা অল্প কিছু তরুণদের উপরে তারা ভর করতে চেয়েছেন। সেটা করতে যেয়ে তরুণদের বিপুল সম্ভাবনা একাংশকে তারা নষ্ট করেছেন, পথ হারিয়ে ফেলেছেন, নিজেরাও বিতর্কিত হয়েছেন। এবং তারা শুধু এই তরুণদের ভবিষ্যৎকে তারা নষ্ট করেনি, এবং তারা যে লক্ষ লক্ষ তরুণ যুবক এবারকার এই দেশ রক্ষার ডাকে ফ্যাসিবাদ বিরোধী লড়াই যারা জেগে উঠেছিলেন, যাদের অনেকের মধ্যে এখন হতাশা, অনেকের মধ্যে এখন কিছুটা স্বপ্নভঙ্গের কিছুটা আশা, স্বপ্নভঙ্গের কষ্ট, এই অপরাধটা কিন্তু মারাত্মক। এবং যে তরুণরা রাজনীতি বিমুখ ছিলেন এবারকার গণজাগরণ গণ অভ্যুত্থান, সেই তরুণদেরকে লাখে লাখে রাজপথে নেমে এসেছিল। তো এই সরকার গোটা একটা প্রজন্মের বিরুদ্ধে সরকারের এই যে পক্ষ অবলম্বন করতে যে সম্ভাবনাকে যে নষ্ট করা, শুধু কজন তরুণ না, কয়েক এই বিশাল প্রজন্মকে তারা যে হতাশায় নিবদ্ধ করা, এটা অনেকগুলো ফৌজদারি অপরাধের চেয়ে অপরাধটা অনেক বেশি বড়। এটার ক্ষতিটা আজকে বোঝা যাবে না, আগামী 2 বছর 5 বছর 10 বছর পরে এটার ক্ষতিটা বোঝা যাবে। এবং সেই জায়গা থেকে আর আমাদের একটু উল্লেখ করলেন, অতীতে আমি 69 থেকে বাংলাদেশে যারা রাজপথে, যদি 69 থেকে 24 ধরেন, বাংলাদেশে যদি আপনি এখন বেঁচে থাকা যদি 100, 200 বা 500 লোক বলেন, তাহলে বিরল এই মানুষদের মধ্যে আমি একজন, যারা 69-এর গণঅভ্যুত্থান থেকে 24 পর্যন্ত কখনো কর্মী, কখনো সমর্থক, ছাত্র আন্দোলনের সংগঠক, কখনো শ্রমিক আন্দোলন, কৃষক ক্ষেত্র মজুর আন্দোলন, রাজনৈতিক আন্দোলনে আমি যার মধ্যে অংশগ্রহণকারীদের একজন। কিন্তু কথাটা কেন বললাম, কোন অভ্যুত্থানের কোন ফ্রন্ট লাইনাররা এত 6 মাস 1 বছরের মধ্যে নিজেদেরকে এরকম বিতর্কের জায়গায় নিয়ে যান নাই। অভ্যুত্থানের পর কেউ তাৎক্ষণিকভাবে কেউ কোনো ভাগ বসাতে চান নাই। আমাদের এবারকার অভ্যুত্থানের কিছু ফ্রন্ট লাইনাররা ভাগ বসাতে যে নিজেদের ভবিষ্যৎটাকে তারা অনেকে যেমন কালিমালিপ্ত করে ফেলেছেন, অপ্রয়োজনীয় বিতর্কের মধ্যে নিয়ে গেছেন, তাদেরকে নিয়ে আমাদের যে বুক ভরা ভালোবাসা, স্বপ্ন, আকাঙ্ক্ষা, এটাকে তারা অবিচার করেছেন আমাদের এই ভালোবাসার প্রতি। এবং সেখানে আমার মধ্যে গভীর কষ্ট, নিশ্চয়ই আমির এই কষ্ট আছে, নিশ্চয়ই পাশে আমরা যারা বসে আছি, নিশ্চয়ই সবার মধ্যেই বিরাট একটা কষ্টের জায়গাটা আছে। এবং সেই জায়গাটা আমি মনে করি যে 1 বছরের মধ্যে এরকম একটা বিতর্কের মধ্যে পড়াটা ছিল খুবই অনাকাঙ্ক্ষিত আমাদের ক্ষেত্রে। এই মুহূর্তে যখন আমরা এখানে এই আলোচনার মধ্যে আছি, আমাদের মধ্যে শুধু হতাশার ছায়া না, সরকার একই সাথে কিছু অসাধারণ উদ্যোগ নিয়েছেন, এটা বিবেচনার মধ্যে রাখা দরকার। সরকার তারা আমাদের মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় যে হত্যাকাণ্ড, প্রায় 2000 আমাদের ছাত্র, তরুণ, শ্রমিক, রাজনৈতিক দলের নেতা কর্মীরা, যুবক যারা নিহত হয়েছেন, তাদের বিচারটা শুরু হয়েছে, দৃশ্যমান হচ্ছে। আমরা দেখতে চাই আগামী নির্বাচনের আগে বিচারটা আরো দৃশ্যমান হবে, এবং কিছু বিচার হয়তো প্রাথমিক পর্যায়ে অতিক্রম করে দ্বিতীয় স্তরে যাতে কিছু বিচার আসতে পারে, নিশ্চয় বাংলাদেশের মানুষ এটা দেখতে চাইবে। সরকারের গুরুত্বপূর্ণ ম্যান্ডেট ছিল সংস্কারের ব্যাপারে। যারা এখন বলবার চেষ্টা করছেন, বিএনপি, গণতন্ত্র মঞ্চ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, অন্যদেরকে যারা আমাদেরকে সংস্কারটা বোঝানোর চেষ্টা করছেন, খুবই দুর্ভাগ্যজনক এটা।
আপনারা 5ই আগস্টের পরে এরপরে আপনাদের মনে হয়েছে যে কিছু কিছু পরিবর্তন দরকার, কিন্তু আমরা মনে করেছি রাজনৈতিক দলগুলো আজ থেকে 3 বছর 3.5 বছর আগে কোন দল 5 বছর 7 বছর 10 বছর আগেও আমরা প্রস্তাবনা দিয়েছি, বাংলাদেশ পুরনো জমানার পথে যদি হাঁটতে না চায়, যে রাষ্ট্র একটা দল একটা ব্যক্তিকে কর্তৃত্ববাদী শাসকে পরিণত করে, যে রাষ্ট্র একটা ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরি করে, সে রাষ্ট্রের সাংবিধানিক তার উৎসগুলোকে পরিবর্তন দরকার, গণতান্ত্রিক সংস্কার দরকার, গোটা রাষ্ট্র ব্যবস্থার একটা গণতান্ত্রিক রূপান্তর দরকার। সেই জায়গা থেকে দিনের পর দিন আলোচনা করে আমরা বিএনপি সহ গণতন্ত্র মঞ্চ আমরা 31 দফা আমরা প্রণয়ন করেছি। এটা শুধু বলবার জন্য বলবে না, এবারকার গণজাগরণ গণঅভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এবার কেবলমাত্র আমরা একটা ব্যক্তির দলকে বিদায় দেওয়ার জন্য আন্দোলন করিনি, গোটা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন, তার একটা গণতান্ত্রিক রূপান্তর, যাতে ভবিষ্যতে ওই যে বললেন না, আমার এহসান বললেন, আরো অনেকে এখানে বললেন, আমরা কি বারবার কেবল রক্তই দেব? তাহলে আমরা কি বাংলাদেশের মানুষকে 21শ শতাব্দীর উপযোগী আমরা কি মানবিক গণতন্ত্র রাষ্ট্র তৈরি করতে পারবো না? যে রাষ্ট্রের 1 নম্বর থেকে শুরু করে সবাইকে জবাবদিহিতার মধ্যে আনবে, তার জন্য 31 দফা করা হয়েছে। ফলে এখন ঐকমত্য কমিশন, সেখানে আমরা আলাপ আলোচনা করছি, অনেকগুলো প্রশ্নে আমরা একমত হয়েছি। 20টার মধ্যে 19টা প্রশ্নে আমাদের মধ্যে মতৈক্য তৈরি হয়েছে, কিছু কিছু প্রশ্নে আমাদের নোট অফ ডিসেন্ট আছে। এবং গত পরশুদিন গণতন্ত্র মঞ্চের সাথে বিএনপির একটা দীর্ঘ একটা গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেখানে বিএনপিকে গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমরা অনুরোধ করেছি যে ঐকমত্য কমিশনে যেসব ব্যাপারে আমাদের মধ্যে এখনো কিছুটা দূরত্ব আছে, ভিন্নমত আছে, আলাপ আলোচনা করে আরো খানিকটা ঐকমতের জায়গাটা তৈরি করতে পারি কিনা, নারী প্রশ্নে, শ্রমিকদের প্রশ্নে, অনেকগুলো গুরুত্বের প্রশ্নে। এবং বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান তিনি এটা খুবই ইতিবাচকভাবে নিয়েছেন। বিএনপির মহাসচিব সহ স্ট্যান্ডিং কমিটি গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা ছিলেন, তারা এটাকে খুবই ইতিবাচকভাবে নিয়েছেন। এবং বিএনপি যেভাবে গোটা এই দলটা, হ্যাঁ তার নিচে কিছু প্রশ্ন আছে, এত বড় বিশাল দল, নিচে অনেককে সময় দিতে পারছেন না, এটা সত্য, কিন্তু একই সাথে এই দলের নেতৃবৃন্দের যে কমিটমেন্ট এবং তাদের যে ওয়াদা, এবং সেদিনও তারা যেভাবে তারা বললেন, এবং আমরা বলেছি যে এই সরকার একটা অন্তর্বর্তী সরকার, এই সরকার হয়তো কাজটা শুরু করবেন, কিন্তু ভবিষ্যতে পার্লামেন্ট নির্বাচিত সরকারকে তাদেরকে এই মহাযজ্ঞটা, এই বাংলাদেশকে গণতান্ত্রিক উত্তরণের মহাযজ্ঞটাকে এগিয়ে নেওয়া দরকার। এবং সেখানে আরেকবার আমরা একমত হয়েছি। কিছু প্রশ্নে আমাদের দ্বিমত থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে, দেশের প্রশ্নে, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয় নিরাপত্তার প্রশ্নে, গণতান্ত্রিক অধিকার এবং এটা গণতান্ত্রিক ধারার দিকে নেওয়ার প্রশ্নে আমরা সবাই এক কাতারে আমরা দাঁড়াবো আমরা। এবং এবারকার অভ্যুত্থানের স্ববিরোধিতা হচ্ছে যে একই সাথে এবারকার অভ্যুত্থান যেটা অসহিষ্ণুতা জন্ম দিয়েছে, এবারকার অভ্যুত্থান একই সাথে একটা উগ্রবাদের যেভাবে জন্ম দিয়েছে, যে উগ্রবাদ নারীদেরকে আবার পেছনে নিয়ে গেছে, নারী অধিকারকে আবার প্রশ্নবিদ্ধ করছে, আবার মানুষের জানমালের নিরাপত্তাকে যারা আবার বিঘ্ন ঘটাচ্ছে, এবং দুর্ভাগ্যজনকভাবে প্রথম দিকে ক্রমশে সরকারের ছত্রছায়ায় এই মব সন্ত্রাসগুলো সংগঠিত হয়েছে। এবং এটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার। এবং সরকারের মধ্যে অনেকগুলো সরকার একসাথে কাজ করাতে সরকার যে কাজটুকু করতে পারত, সে কাজটাও সরকার ঠিক মতো করতে পারেনি। সরকারের কিছুটা শুভবুদ্ধির উদয় হয়েছে। আমি নিশ্চয় প্রফেসর ইউনূসকে সেজন্য ধন্যবাদ জানাবো। আমি কদিন আগে প্রফেসর ইউনূসকে বলেছি আমাদের সঙ্গে আলোচনায় যে আমরা আপনার নেতৃত্বে মাত্র একটা সরকার দেখতে চাই। একটা দেশে এতগুলো সরকার, আপনারা প্যারালেল কয়েকটা সরকার চালাবে, ছাত্র তরুণরা এক ধরনের সরকার চালাবে, এতগুলো সরকার চললে দেশে একটা ইতিমধ্যে একটা আধা নৈরাজ্যিক অবস্থা জন্ম নিয়েছে, একটা সামাজিক নৈরাজ্যের জন্ম নিয়েছে, এবং সামাজিক নৈরাজ্যটা একটা রাজনৈতিক নৈরাজ্যেরও জন্ম দেওয়ার ঝুঁকি তৈরি করছে। কিছু রাজনৈতিক লুম্পেন, কিছু বদমাশ, হুলিগান, তারা এই পরিস্থিতির সুযোগ নিয়ে নানা ধরনের সামাজিক অনাচারের কাজের সাথে তারা যুক্ত হয়ে পড়েছে। এবং একই সাথে বাংলাদেশ তার ইতিহাসের মধ্যে গত 53-54 বছরের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকির মধ্য দিয়ে এখন বাংলাদেশ যাচ্ছে।